র্যাগনার ল্যাডব্রোককে আমরা গত পর্বে এগবার্টের পুত্র অ্যাথেলউল্ফের হাতে ধরা পড়তে দেখেছিলাম। তবে বলাই বাহুল্য ধরা দিতে দেখেছিলাম তাকে। যে ভাইকিং যোদ্ধা একসময় পুরো ইউরোপ জুড়ে তাণ্ডব চালিয়ে কিংবদন্তি হয়ে উঠেছিল, তার উপরে শুরু হয়েছিল ভয়ঙ্কর নির্যাতন। এই পরাক্রমশালী ভাইকিংস রাজাকে আটকের পর কুকুরের খাঁচায় আটকে রাখা হয়েছিল এবং তারপর ইংরেজ সৈন্যরা তাকে চরম অমানবিক নির্যাতন করতে শুরু করেছিল। কিন্তু ইংরেজরা কখনো কল্পনাও করেনি র্যাগনার ল্যাডব্রোককে এই অপমান তাদের ইংলিশ ভূখণ্ডে কি চরম একটা বিপর্যয় ডেকে আনতে চলেছিল। কারণ র্যাগনার অনেকটা নিজের ইচ্ছেতেই তার মৃত্যুর আগে এই শাস্তি ভোগ করেছিলেন এবং অতি চতুরতার সাথে অনেকটা সাবধানে তার পরিকল্পনাটা শেষ করেছিলেন। র্যাগনার তার জন্মগতভাবে প্রতিবন্ধী কনিষ্ঠ পুত্র আইভারকে নিয়ে ইংল্যান্ডের ওয়েসেক্স শহরের গেটে এসে পৌঁছেছিলেন সম্প্রতি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, যারা এর আগের পর্বটা দেখেছেন তারা জানেন শহরে প্রবেশের আগে র্যাগনার বারবার আইভারকে সতর্ক করে দিয়েছিলেন এই বলে যে তাকে যে ধরনের নির্যাতনই করা হোক না কেন, আইভার যেন তার আবেগকে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র এটা করলেই ইংরেজরা মনে করবে না আইভার তাদের জন্য হুমকি। বাবার এই কথাগুলো আইভার শুধু মনোযোগ দিয়েই শুনেছিল, কিন্তু সে বুঝতে পারছিল না তার বাবা পরবর্তীতে তার প্রতিশোধের পরিকল্পনা ঠিক কিভাবে বাস্তবায়ন করবেন। তবু সে র্যাগনারের নির্দেশ পালনে রাজি হয়েছিল। সেদিন আইভারের কাছে কথাগুলো বলার পর পিতা এবং পুত্র দৃঢ়তার সাথে শহরের ফটকের দিকে এগিয়ে যান। ইংরেজ ভূখণ্ডে অসংখ্যবার আক্রমণকারী এই ভাইকিংস নেতাকে দেখে অ্যাথেলউল্ফ তার সেনাদের তাকে ধরে নিয়ে আসার নির্দেশ দেন। র্যাগনারের প্রতি নিজের রাগ প্রকাশ করার জন্য অ্যাথেলউল্ফ তার সৈন্যদের নির্দেশ দিয়েছিল র্যাগনারকে মারধর করার। ওদিকে চোখের সামনে বাবাকে নির্মমভাবে মারা হচ্ছে দেখে আইভারের চোখ জ্বলন্ত আগুনের মতো জ্বলতে শুরু করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সে তার বাবার নির্দেশ মেনে চলারই সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রিটিশ সেনাদের মার হজম করতে করতে র্যাগনার একসময় অজ্ঞান হয়ে পড়ে। এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন নিজেকে একটা লোহার খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায় র্যাগনার। এর কিছুক্ষণের মধ্যেই এগবার্টও ওয়েসেক্সে ফিরে এসেছিলেন। যখন তিনি শুনলেন তার পুরনো বন্ধুকে বন্দি করা হয়েছে, তখন এগবার্টও খুব উত্তেজিত হয়ে পড়েন। তাই তিনি তৎক্ষণাৎ র্যাগনারকে তার হল ঘরে নিয়ে আসার নির্দেশ দেন। এর কিছু সময় পর খাঁচায় বন্দি র্যাগনারকে নিয়ে আসা হয় এগবার্টের সামনে। আসলে কেই বা ভেবেছিল অনেক বছর পর তাদের পুনর্মিলনটা এভাবে হবে। এগবার্ট এ সময় র্যাগনারকে খাবার জন্য আসতে বলেন, কিন্তু র্যাগনার উত্তর দেয় সে তার ছেলেকে না দেখা পর্যন্ত খাবেন না। তাই এগবার্ট তার সৈন্যদেরকে আইভারকে ভেতরে নিয়ে আসতে নির্দেশ দেন। আইভারকে দেখে র্যাগনার নিজে এবার অনেকটা হিংস্রভাবে খাবার খেতে শুরু করে। এ সময় এগবার্ট র্যাগনারকে আশ্বস্ত করে যে সে আইভারের কোনো ক্ষতি করবে না, কারণ সে যেহেতু র্যাগনারের ছেলে তাই সে অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে। এরপর এগবার্ট র্যাগনারকে জিজ্ঞাসা করেন ভাইকিংস বসতি ধ্বংসের কারণেই সে এখানে এসেছে কিনা। একই সাথে সে অকপটে এটাও স্বীকার করে যে অ্যাথেলউল্ফ তার নির্দেশে ভাইকিংস বসতি ধ্বংস করে দিয়েছিল এবং এসবই ছিল তার কৌশল। কথাগুলো বলার পরেও র্যাগনারকে কিছু বলতে না দেখে এগবার্ট এবার এক শিশুকে ভেতরে ডেকে নিয়ে আসেন। শিশুটির চুল ছিল স্বর্ণকেশী এবং চোখের রং ছিল নীল এবং এই ছেলেটির নাম ছিল ম্যাগনাস। এগবার্ট র্যাগনারকে বলে এটা কোয়েন্থ্রিতের ছেলে। মার্সিয়া রাজ্য এখন তার অধিকারে রয়েছে। তার সাথে যুদ্ধে কোয়েন্থ্রিত মারা গিয়েছে, তাই সে র্যাগনার এবং কোয়েন্থ্রিতের ছেলে ম্যাগনাসকে লালন পালন করার সিদ্ধান্ত নিয়েছিল। ম্যাগনাস সেদিন র্যাগনারকে দেখে খুব খুশি হয়, কারণ ছোটবেলায় সে তার মাকে র্যাগনার সম্পর্কে অনেক বীরত্বপূর্ণ গল্প বলতে শুনেছে, আর এখন সেই কিংবদন্তিকে তার চোখের সামনে দেখতে পাচ্ছে। যদিও র্যাগনার তখন খাঁচায় বন্দী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও ম্যাগনাসের চোখ দেখে বোঝা যাচ্ছিল সে তার বাবাকে অনেক শ্রদ্ধা করে। যাই হোক, এসব সত্ত্বেও র্যাগনার কিন্তু ম্যাগনাসকে তার ছেলে হিসেবে স্বীকার করেননি, কারণ তার যুক্তি ছিল কোয়েন্থ্রিত সবসময় তাকে অবজ্ঞা করত, তাই তাদের দুজনের মধ্যে তেমন কিছু ঘটেইনি, যার ফলে এরকম একটা সন্তান তারা জন্ম দিতে পারে। র্যাগনারের কথা শুনে এগবার্ট অবাক হলেও তার কাছে আপাতত ম্যাগনাসকে ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আসলে যারা পূর্ববর্তী ঘটনা প্রবাহগুলো দেখেছেন তারা জানেন র্যাগনার এবং কোয়েন্থ্রিতের মধ্যে মাত্র এক রাতের সম্পর্ক তৈরি হয়েছিল। এখন যেহেতু সে একজন বন্দী, তাই এই ছেলেকে স্বীকৃতি দিয়ে তার কী লাভ। তাছাড়া র্যাগনার বুঝতে পেরেছিল আইভার একজন পঙ্গু এবং ইংরেজদের জন্য সে কোনো হুমকি ছিল না, তাই সে ভেবেছিল এগবার্ট হয়তো তাকে ছেড়ে দিতে পারে। তাই যদি সে এই সময় ম্যাগনাসকে স্বীকার করে নেয় তাহলে তার মৃত্যুর পর ম্যাগনাসের পরিণতি অবশ্যই ভালো হবে না। কিন্তু এগবার্ট তো আর এসব বুঝতে পারছিল না, তাই সে এবার র্যাগনারকেও মুক্ত করে দেন। লোহার খাঁচা থেকে বেরিয়ে অবশেষে র্যাগনার এবং এগবার্ট মূল আলোচনা শুরু করেন।
একবার র্যাগনারকে বলে তাকে অবশ্যই মরতে হবে, কারণ এই পৃথিবীতে তার মতো আক্রমণকারীদের ইংরেজ ভূমিতে বাঁচিয়ে রাখা হয় না। কিন্তু সে চায় না র্যাগনার তার হাতে মারা যাক। র্যাগনার এগবার্টের উদ্বেগ সম্পর্কে জানত। সে আসলে ভয় পেয়েছিল যে একবার যদি সে র্যাগনারকে হত্যা করে তাহলে র্যাগনারের ছেলেরা তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বিপুল সংখ্যক ভাইকিং যোদ্ধাকে নিয়ে এগবার্টের উপরে আক্রমণ চালাবে। একবার ছিলেন খুবই চালাক প্রকৃতির মানুষ। তিনি চেয়েছিলেন র্যাগনার মারা যাক, কিন্তু নিজের উপরে কোনো দোষ চাপাতে চাননি। বিষয়টা র্যাগনারও বুঝতে পেরেছিল। তাই র্যাগনার এগবার্টকে একটা উপায় ভাতলে দেন। তিনি এগবার্টকে বলেছিলেন তাকে নর্থাম্বিয়ার রাজা এলের হাতে তুলে দিতে। সে জানত এল তাকে প্রচণ্ড ঘৃণা করে এবং তাকে হত্যার সুযোগ পেলে সে খুশিই হবে। একমাত্র এভাবেই এগবার্টের হাত র্যাগনারের রক্তে রঞ্জিত হবে না। কি অদ্ভুত, তাই না? নিজের মৃত্যুর ফয়সালাটাও র্যাগনার নিজেই করে দিয়েছিল এই ইংরেজদের। কিন্তু একই সাথে র্যাগনার তার জীবনের শেষ চুক্তির একটা প্রস্তাব করেছিলেন এগবার্টের উদ্দেশ্যে, আর র্যাগনারের কথাই এগবার্টও রাজি হয়ে যায়। সম্ভবত এটাই চাইছিল রাজা এগবার্ট, কিন্তু সে ধারণা করেনি র্যাগনার তার নিজের জীবন দিয়ে তার জন্য একটা ফাঁদ তৈরি করলেন এইমাত্র। তবে র্যাগনারের শেষ ইচ্ছেটা ছিল আইভারকে বাড়িতে পাঠানো। এর কিছুদিন পর যখন আইভারকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করা হয়, তখন র্যাগনার তার ছেলেকে শেষবারের মতো দেখতে অনুরোধ জানায়। এটা ছিল র্যাগনার এবং দ্য আইভার দ্য বোনলেসের মধ্যেকার শেষ কথোপকথন। শুধু সেই মুহূর্তেই আইভার জানতে পারেন তার বাবা তাকে ইংল্যান্ডে কেন নিয়ে এসেছিল এবং তার আসল উদ্দেশ্যটা কী ছিল। র্যাগনার চেয়েছিল ইংল্যান্ডে যা ঘটেছে সেটা প্রতিটি ভাইকিংস উপজাতির মধ্যে ছড়িয়ে দিতে। র্যাগনার জানত তার আর প্রতিশোধ নেয়ার শক্তি নেই। সে শুধুমাত্র তার মৃত্যুকে ব্যবহার করে ভাইকিংসদের ক্রোধকে জাগিয়ে তুলতে পারে এবং ছেলেদের মধ্যে এভাবেই প্রতিশোধের স্পৃহা জাগিয়ে তুলতে চেয়েছিল র্যাগনার লেডব্রক। কিন্তু তার প্রতিশোধের মূল লক্ষ্য কিন্তু রাজা এল ছিল না। তার লক্ষ্য ছিল ওয়েসেক্সের রাজা এগবার্ট। এবার ইংল্যান্ডে আসার পেছনে র্যাগনারের উদ্দেশ্য ছিল এগবার্ট কর্তৃক গণহত্যা করা ভাইকিংস গ্রামবাসীদের প্রতিশোধ নেয়া। এই বিষয়টা তার বুকে বিশাল পাথরের মতো চেপে বসেছিল। দীর্ঘদিনের এই লালিত ইচ্ছার জন্য র্যাগনার তার জীবন বিসর্জন দিতেও পিছু পা হননি এবং এগবার্ট রক্তের বিনিময়ে রক্তের মূল্য দিতে বাধ্য হয়েছিলেন। এসব কথাগুলো বলার পর আইভারকে নর্থের কাট্টেঘাটে ফিরে যাওয়ার জন্য বন্দরে পাঠানো হয় এবং র্যাগনারকে নর্থাম্বিয়ার রাজ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে র্যাগনারকে অমানবিক নির্যাতন এবং নৃশংস মৃত্যু ভোগ করতে হবে। মূলত এটাই ধরে নেওয়া যাচ্ছিল, কিন্তু সত্যিই কি তাই, নাকি র্যাগনার আরও কোনো চতুর কৌশল বেছে নিয়েছিলেন আগের বাড়ির মতো? সেটা হয়তো সামনেই আমরা দেখতে পাবো। র্যাগনার ল্যাডব্রোক ছিলেন ভাইকিংসদের একজন কিংবদন্তি। এটা এমন একটা নাম ছিল যা সমগ্র ইউরোপে আতঙ্ক তৈরি করেছিল। ইউরোপের 7টি রাজ্যের মানুষ সবসময় ভয়ে ভয়ে থাকত কখন যেন র্যাগনারের ভাইকিংসরা তাদের উপরে হামলে পড়ে। কিন্তু এই কিংবদন্তির এরকম পরিণতি ঠিক মেনে নেওয়া যায় না। র্যাগনার খুব শীঘ্রই এক ভয়াবহ মৃত্যুর মুখোমুখি হতে চলেছিলেন। তাকে কুকুরের খাঁচায় বন্দী করা হয়েছিল, যেটা আমরা দেখেছি। রাজা এগবার্টের নির্দেশের পর র্যাগনারকে শতাধিক ইংরেজ সৈন্যর পাহারায় ইংল্যান্ডের নর্থাম্বিয়ার রাজ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল। র্যাগনারের কিংবদন্তি এবং হিংস্রতা সম্পর্কে ইংরেজদের প্রায় সবাই জানত। র্যাগনার হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন এখানে। তো প্রস্তুতি শেষ করে একদিন এগবার্টের সেনারা নর্থাম্বিয়ার উদ্দেশ্যে খাঁচায় বন্দী র্যাগনারকে নিয়ে যাত্রা শুরু করে। তাকে যে সেনারা পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, এই অবস্থাতেও তারা ভয়ে কাঁপতে শুরু করেছিল। সেদিন রওনা হওয়ার পর এক সময় রাত নেমে আসলে বিশ্রামের জন্য একটা জায়গায় থামে দলটি। একটা স্থানে অস্থায়ী আবাস করে তোলার পর ইংরেজ সৈন্যরা র্যাগনারের খাঁচার চারপাশে একটা বৃত্ত তৈরি করে। সেনারা সামান্যতম শিথিলতা দেখানোর সাহস করেনি সেদিন। এর মধ্যে একজন সৈনিক অনেকটা কৌতূহলবশত র্যাগনারকে স্পর্শ করতে চেয়েছিল। আসলে সে দেখতে চেয়েছিল কোন বিষয়টা এই র্যাগনারকে সাধারণ মানুষদের থেকে আলাদা করে তুলেছে। কিন্তু এ সময় র্যাগনার সেই সেনার হাতটা টেনে ধরে। চাইলে সে তাকে হত্যা করতে পারত, কিন্তু শেষ পর্যন্ত র্যাগনার সৈন্যটাকে হত্যা করেনি। র্যাগনার ল্যাডব্রোক জানত তার ভাগ্যে যেটা লেখা রয়েছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই এই ছোটোখাটো বিষয়গুলোকে জটিল করে তুলতে চায়নি সে। সেদিন রাতটা পার হয়ে ভোরের আলো ফুটে উঠলে আবার রওনা হয় সবাই। 2 দিনের যাত্রা শেষে অবশেষে র্যাগনারকে নর্থাম্বিয়ার রাজ্যে নিয়ে আসা হয়। রাজা এল শহরের বাইরে র্যাগনারের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন। সে অনেকদিন ধরেই এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। 20 বছরেরও বেশি সময় আগে যখন র্যাগনার প্রথম ভাইকিংসদের নিয়ে তার রাজ্য লুট করতে এসেছিল, তখন এল ঈশ্বরের কাছে শপথ করেছিলেন একদিন সে এটার প্রতিশোধ নেবে, আর সেই ইচ্ছেটাই এখন তার পূরণ হতে চলেছে।
র্যাগনারের সাথে দেখা হওয়ার পর এল র্যাগনারের খাঁচাটাকে উপরে তুলতে নির্দেশ দেন। এরপর দেখা যায় সৈন্যরা তাদের বর্শা দিয়ে র্যাগনারকে নিচ থেকে আঘাত করতে শুরু করেছে। সেখান থেকে একটু দূরের একটা অস্থায়ী সিংহাসনে বসে মজা নিচ্ছিলেন রাজা এল। এক পর্যায়ে এল তার সেনাদের র্যাগনারকে পোড়ানোর নির্দেশও দেন। এর কিছুক্ষণ পর দূর থেকে মাংস পোড়ানোর তীব্র শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। এইভাবে র্যাগনারকে সারা রাত ধরে শত শত মানুষ নির্যাতন করেছিল। একসময় যখন এল বুঝতে পারলেন র্যাগনারকে যথেষ্ট নির্যাতন করা হয়েছে, তখন সে ভাইকিংসদের হাতে নিহত হাজার হাজার নিরীহ ইংরেজদের আত্মাকে শান্ত করার জন্য র্যাগনারকে হত্যা করতে প্রস্তুত হন। এই কিংবদন্তি ভাইকিংস রাজার মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সৈন্যরা র্যাগনারকে আরও কিছু নির্মম নির্যাতন চালায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এ ধরনের নির্যাতন সত্ত্বেও র্যাগনার ল্যাডব্রক কোনো টু শব্দটি করেননি। এই বিষয়টি রাজা এলকে একসময় অত্যন্ত বিরক্ত করেছিল। তিনি মনে করেছিলেন র্যাগনার তার বিরুদ্ধে বিষোদ্গার করবে এবং তাকে অনুরোধ করবে তাকে যাতে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু র্যাগনার যখন এসব কিছুই করছিল না, তখন এল র্যাগনারকে আরও নিষ্ঠুর নির্যাতনের নির্দেশ দেন। এত দৃঢ় মানসিকতা সম্পন্ন শত্রুর মুখোমুখি হয়ে রাজা এল শেষ পর্যন্ত একটা অবিশ্বাস্য অভিব্যক্তি দেখান। তিনি তার ছুরি বের করে র্যাগনারের কপালে একটা ক্রুশ খোদাই করে দেন। এত সব নির্যাতন শেষ হলে র্যাগনারকে তার খাঁচায় নিয়ে যাওয়া হয়। এ সময় র্যাগনার তার অতীতের দৃশ্যগুলো মনে করতে শুরু করে। তার মনে ভেসে উঠতে থাকে র্যাগনারের ক্রম বিকশিত হওয়ার গৌরব এবং উর্বর ভূমির আকাঙ্ক্ষা। এইসব কিছুর সাথে সাথে তার জীবনটাও ভেঙে পড়তে শুরু করেছিল এবং একই সাথে সেটা পারিবারিক কলহ এবং শেষ পর্যন্ত বিচ্ছিন্নতার মধ্য দিয়েই শেষ হয়েছিল। কিন্তু র্যাগনার এ সময় আরও একটা বিষয় ভাবছিল, গড যদি তাকে আরও 100 বার জন্মও দেন, তবুও র্যাগনার ল্যাডব্রোক তার বর্তমান সিদ্ধান্তের জন্য কখনোই অনুশোচনা করবেন না। কারণ ভাইকিংস আত্মা তার অস্থিমজ্জার গভীরে গেঁথে গিয়েছিল যে সম্মানের জন্য যুদ্ধে মৃত্যুবরণ করার ইচ্ছা তার সারা জীবন ধরে তিনি লালন করতেন। র্যাগনারকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে সেখানে উপস্থিত জনতা প্রার্থনায় শরিক হয়। এ সময় র্যাগনার জনতার মধ্যে একজন পরিচিত ব্যক্তিকে দেখতে পান। এই লোকটা ছিল ওয়েসেক্সের রাজা এগবার্ট। আসলে রাজা এগবার্ট ছদ্মবেশে র্যাগনারের মৃত্যুর সময় সেখানে উপস্থিত থাকার জন্য অনেক দূরের পথ পাড়ি দিয়ে নর্থাম্বিয়ায় এসে পৌঁছেছিলেন। এগবার্টের চোখে র্যাগনারের মতো এমন একজন কিংবদন্তি নেতার মৃত্যুতে এ সময় অনেকটা অনুশোচনার চিহ্ন দেখা যাচ্ছিল। এর একটু পরে সৈন্যরা খাঁচার নিচের একটা বড় গর্তের মুখ খুলে দেয় এবং শোকের মাতমের মধ্য দিয়েই প্রচুর পরিমাণে সাপ ভর্তি সেই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয় কিংবদন্তি ভাইকিংস নেতা র্যাগনার ল্যাডব্রককে। এ সময় র্যাগনার আবেগতাড়িত হয়ে তার জীবনের শেষ কিছু কথা উচ্চারণ করতে শুরু করেন। এরকম একটা মৃত্যুর মুখোমুখি হয়েও র্যাগনার বিশ্বাস করতে শুরু করেছিলেন তার মৃত্যু তার ছেলেদের প্রতিশোধের ক্রোধকে আরও প্রজ্বলিত করবে, তাদের আরও ঐক্যবদ্ধ করবে এবং ইংরেজ ভূখণ্ডে তারা যা অর্জন করবে সেটা র্যাগনারের চাইতেও অনেক অনেক বেশি হবে। সাপের গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর কিলবিল করতে থাকা সাপগুলো র্যাগনারের দেহে কামড়াতে শুরু করে। কিন্তু এই অসহ্য যন্ত্রণার পরেও একবারের জন্য র্যাগনারের চিৎকার কেউ শুনতে পায়নি। গর্তের মধ্যে তাকিয়ে রাজা এল একসময় বিজয়ীর হাসি হেসে ওঠেন। কিন্তু বোকা রাজা যেটা ধারণাও করতে পারেনি সেটা হলো র্যাগনারের ছেলেরা ভাইকিংসদের ক্রোধকে এই ইংরেজ ভূখণ্ডে খুব শীঘ্রই ঢেলে দিতে চলেছিল। তাদের ক্রোধের আগুন ইংল্যান্ডের প্রতিটি ইঞ্চিকে পুড়িয়ে ফেলবে এবং এটা খুব শীঘ্রই ঘটবে। ব্লাডি ইগল র্যাগনার মারা গিয়েছে। লেগার্থার কানে যখন এই সংবাদটি এসে পৌঁছেছিল তখন এটা ছিল তার জীবনে শোনা সবচেয়ে হৃদয় বিদারক শব্দ। কিন্তু লেগার্থা তার প্রাক্তন স্বামীর মৃতদেহ না দেখে এটাকে একটা গুজব হিসেবেই মনে করেছিল। আসলে লেগার্থা এটাই ভাবছিল, যদি র্যাগনার সত্যিই মারা যায় তাহলে লেগার্থা পুরো কাট্টেঘাট প্রণালী এমনকি পুরো দেশের শাসন নিজের দায়িত্বে নিয়ে নেবেন। পরের দিন রানী হিসেবে লেগার্থা হলঘরে একটা সভার আহ্বান করেন। সে জানত না র্যাগনারের ভাগ্যে কি হবে এবং সে আদৌ ফিরে আসবে কিনা। কিন্তু র্যাগনার ছাড়া দিনগুলোতে লেগার্থা আক্রমণকারীদের প্রতিহত করার জন্য শহরের দেয়াল এবং দুর্গ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় থেকে কাট্টেঘাট প্রণালী বা এখনকার নরওয়ে সবচেয়ে সমৃদ্ধ একটা বাণিজ্য স্থান হিসেবে গড়ে উঠেছিল। লেগার্থা জানত অনেকেরই এখানকার সম্পদের প্রতি লোভ থাকতে পারে, তাই তাদের প্রতিরক্ষাকে জোরদার করতে হবে। রাজ্যসভায় এ ধরনের বক্তৃতা দেওয়ার পর সেখানে উপস্থিত হয় আইভার। সে তার লোহার লাঠিতে ভর করে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে লেগার্থার দিকে। এ সময় তার চোখে খুনের আভায় ভরে উঠেছিল। আসলে আইভার কিছুক্ষণ আগেই কাট্টেঘাটে ফিরে এসেছিলেন। তাকে দেখে মনে হচ্ছিল আইভার তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে একেবারে উদ্গ্রীব হয়ে আছেন। এরপর সে লেগার্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে।
আইভারের কথায় জনতা হতবাক হয়ে যায়। কেউ আশাই করতে পারেনি যে একজন শারীরিকভাবে অক্ষম মানুষ ভাইকিংসদের প্রথম শিল্ড মেইডেনকে এভাবে চ্যালেঞ্জ করবে। যাই হোক, লেগার্থা কিন্তু দৃঢ়ভাবে তার চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে। তবে লেগার্থা খুব ভালো করেই জানত আইভার এই বিষয়টাকে কখনোই হালকাভাবে নেবে না। এরপরের কিছুদিন ধরে লেগার্থা তার লোকদেরকে নিয়ে দুর্গ এবং পরিখা তৈরি করার কাজ শুরু করে দিয়েছিল। কাজ শুরু করার পর থেকেই প্রায় প্রতিদিন সে দূরের দিকে তাকিয়ে থাকতো এই আশায় যে একদিন হয়তো তার প্রাক্তন স্বামী র্যাগনার ফিরে আসবে। কিন্তু সে কখনো সেই প্রত্যাশিত মানুষটাকে ফিরে আসতে দেখত না। এক রাতেই লেগার্থার হঠাৎ ঘুম ভেঙে জেগে ওঠে এবং বিস্ময়ের সাথে সে খেয়াল করে ঘরের একটা পাশেই র্যাগনার দাঁড়িয়ে আছে। কিন্তু সে যখন প্রচণ্ড আগ্রহ নিয়ে তাকে স্পর্শ করার জন্য হাত বাড়ায় তখন সে বুঝতে পারে এটা একটা মায়া। এরপর মুহূর্তেই লেগার্থা স্বপ্নদ্রষ্টাকে দেখতে পায়। তাকে দেখে লেগার্থা জানতে চায় র্যাগনার এখনও কি এই পৃথিবীতে আছে কিনা। কিন্তু দ্রষ্টা তাকে উত্তর দেয় র্যাগনার ভালহাল্লার দিকে রওনা হয়েছে, আর যার অর্থ র্যাগনার ইতিমধ্যেই মারা গিয়েছে। দ্রষ্টার কথা শুনে লেগার্থা অনেক কষ্টে তার আবেগকে সংযত করেছিল এবং সেই সাথে শেষ প্রশ্নটিও তাকে জিজ্ঞাসা করেছিল। ওদিকে ভূমধ্য সাগরে পৌঁছে বিয়র্নের দলটি ঘন একটা কুয়াশাচ্ছন্ন অঞ্চলে প্রবেশ করে। এ সময় এমনকি সেই সানস্টোনও তাদের কাজে আসেনি। তাদের মনে হতে থাকে দীর্ঘ সময় ধরে তারা একই জায়গায় আটকে আছে। কিন্তু সেই কুয়াশার মধ্যে বেশ কিছুক্ষণ চলার পর তারা অবশেষে দেখতে পায় সেই কাঙ্ক্ষিত ভূমি, যেটা থেকে অনেক দিন আগে তারা পানিতে নেমেছিল। যদিও দলটি জানত না তারা কোথায় রয়েছে, তবু ভাইকিংসরা সিদ্ধান্ত নেয় তাদের প্রথমে অন্তত একটা বন্দর খুঁজে বের করতে হবে এবং কিছু জিনিসপত্র লুট করতে হবে তাদের, কারণ এতদিন ধরে সমুদ্রে থাকার কারণে তাদের খাবার এবং পানীয় জল ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এরপর প্রথমে তারা যে বন্দরটিতে গিয়ে পৌঁছেছিল সেটা ছিল স্পেনের আলহুসিমাস বন্দর। দেখা যায় বন্দর সংলগ্ন বাজারে ক্রেতারা অনেকে আনন্দের সাথে কেনাকাটা করছে, কিন্তু বিষয়টা হলো তারা বুঝতে পারেনি তাদের অলক্ষ্যে ভাইকিংসরা চুপচাপ শহরে ঢুকে পড়েছে। কিন্তু যখন এই লোকগুলো জলদস্যুদের দেখতে পায় তখন ভয়ে এদিক সেদিক পালাতে শুরু করে তারা। তবে এই উত্তরের মানুষদের আসলে এতে কিছু যায় আসছিল না। তারা সেই বাজারের মধ্যে পুরুষদের পাশাপাশি অনেক সুন্দরী নারীদেরও দেখতে পেয়েছিল এবং বলাই বাহুল্য নিজেদের চাহিদা মেটানোর জন্য ভাইকিংসরা তাদেরকে জাহাজে ধরে নিয়ে গিয়েছিল। এরপর বিয়র্নের জাহাজবহর রোমান সাম্রাজ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য রওনা হয়। স্পেনের বন্দর ছেড়ে আসার সময় সবাই জিব্রাল্টার প্রণালীর দিকে তাকায়। যদিও বিয়র্ন তখন এই জিব্রাল্টারের প্রকৃত অর্থটা জানতে না, কিন্তু তারপরেও অনেকটা আবেগ আপ্লুত হয়ে বিয়র্ন অবশেষে ভূমধ্য সাগরে এসে পৌঁছেছিল। এটা ছিল তাদের জন্য এমন একটা অর্জন যেটা তাদের আগে আর কেউ কখনো করেনি। এমনকি তার পিতা র্যাগনারের কৃতিত্বকেও ছাড়িয়ে গিয়েছিল বিয়র্নের এই নৌ অভিযান। একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাই যখন এসব ভাবছে ঠিক তখন নর্স গড ওডিনের বাহক কাকের ডাক দূর থেকেই শোনা যাচ্ছিল। একই সময়ে কালো পোশাক পরা একজন ব্যক্তি কাট্টেকাটের ভূমিতে পা রেখেছিলেন। লোকটির মধ্যে একটা অবিশ্বাস্য শক্তিশালী আভা লক্ষ্য করা যাচ্ছিল। আসলে এই লোকটি ওডিনের ছদ্মবেশে র্যাগনারের মৃত্যুর খবর তার ছেলেদের কাছে জানাতেই এসেছিলেন। র্যাগনারের 5 ছেলে একের পর এক তাদের পিতার মৃত্যুর খবর জানতে পারে। বিয়র্ন যখন পিতার মৃত্যুর বিষয়টা নিশ্চিত হন তখন সে সাথে সাথেই স্বদেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বাবার মৃত্যুর খবরটা বিয়র্নের কাছে রোম জয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়াটা ছিল তার কাছে সবার আগে। তাই দ্রুত তার সাথে তাদের নৌবহর একসময় ফ্রাঙ্কিয়ার উপকূলে এসে পৌঁছায়। এ সময় রোলো তার ভাইয়ের প্রতিশোধ নিতে তাদের সঙ্গে যেতে চেয়েছিলেন, কিন্তু একই সাথে রোলো জানত ভাইকিংসরা তাকে আর কখনো আগের মতো গ্রহণ করবে না। তাই সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় রোলো নরম্যান্ডিতে থাকতে ইচ্ছুক এমন সকলকে আমন্ত্রণ জানিয়েছিল। যদিও প্যারিসের জীবনযাত্রা কাট্টেঘাটের চেয়ে শতগুণে ভালো ছিল, তবুও এরকম একজনকেও পাওয়া যায়নি যে রোলো ডাকে সাড়া দিয়েছিল। আসলে ভাইকিংসদের হৃদয়ে একমাত্র বিশ্বাসঘাতক হয়ে উঠেছিলেন এই রোলো। এদিকে কাট্টেঘাটে থাকা র্যাগনারের 3 পুত্রও কিন্তু অলস বসেছিল না। তারা র্যাগনার এবং ওডিনের নামে ভাইকিংসদের ইতিহাসে বৃহত্তম ভাইকিং সেনাবাহিনী গঠন করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ইংল্যান্ড সহ বাকি বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। ভাইকিংসদের ইতিহাসে সবচেয়ে বিশাল সেনাবাহিনী হতে চলেছিল এটা। তারা র্যাগনারের নামে উত্তরের প্রায় সমস্ত যুদ্ধরত ভাইকিং যোদ্ধাদের একত্রিত করেছিল। তাই খুব অল্প দিনের মধ্যে ভাইকিং যোদ্ধাদের একটা বিশাল ঢেউ ইংরেজ ভূখণ্ডের নর্থাম্বিয়ার উপরে আসতে পড়তে চলেছিল। রাজায়েল কখনো কল্পনাও করতে পারেনি শুধুমাত্র একজন ভাইকিংস নেতাকে হত্যা করার কারণে তার পুরো দেশ ধ্বংস হয়ে যাবে।
সেই যুদ্ধে এলের ভাগ্যে যেটা ঘটতে চলেছিল সেটা ছিল র্যাগনারের মৃত্যুর চেয়েও অনেক গুণে ভয়ানক। কিছুদিন আগে আইভার তার বাবার মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়ার পর অগণিত ভাইকিংস কাটে কাটে ছুটে আসে। সেদিন সবাই এক বাক্যে স্বীকার করে নেয় র্যাগনার হলেন ভাইকিংদের টোটেম এবং প্রতিটা ভাইকিংসের পিতা। এখন যেহেতু তাদের বাবা নিহত হয়েছেন, তাই সমস্ত ভাইকিংসদের উঠে দাঁড়ানো উচিত এবং প্রতিশোধ নেওয়া উচিত। একই সময়ে আইভার এবং উবে তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার বিষয়টাও শুরু করে দিয়েছিল। র্যাগনারের হত্যার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি আইভার তার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য লেগার্থাকেও হত্যা করতে চেয়েছিলেন। একদিন লেগার্থা তার বিরুদ্ধে এইসব ষড়যন্ত্রের কথা না জেনেই সকলকে স্বাগত জানাতে তার এলাকায় একটা ভোজ সভার আয়োজন করেন। কিন্তু সেদিন ভোজের মাঝখানে হঠাৎ কিছু একটা লক্ষ্য করা যায়। দরজায় রক্ষীদের নিয়ন্ত্রণ করা হয় এবং তারপরে একে একে সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। কোনো প্রকার প্রতিক্রিয়া দেখানোর আগেই ঘরের শিল্ড মেইডেনদের নিরস্ত্র করা হয়। সবকিছু প্রস্তুত হওয়ার পর উবে এবং আইভার ভিড়ের মধ্য থেকে সামনে বেরিয়ে আসে। এই বিষয়গুলো লেগার্থা মুহূর্তের মধ্যেই বুঝতে পারে এবং সে শান্তভাবে উঠে দাঁড়ায়। তারপর সিংহাসন থেকে সে তার অস্ত্র তুলে নেয়। লেগার্থা এরপর ধীরে ধীরে দুই ভাইয়ের দিকে এগিয়ে যায়। সবাই যখন প্রচণ্ড উত্তেজনা নিয়ে কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করছে, ঠিক তখনই হঠাৎ করেই বাইরে থেকে দরজাটি খুলে যায়। দেখা যায় বিয়র্ন ভূমধ্য সাগর থেকে ফিরে এসেছে। তখন কাট্টেকাট প্রণালীর এই জনগণের মধ্যে বিয়র্নের খ্যাতি ছিল সর্বোচ্চ। তাকে দেখে উবেও বিয়র্নের শত্রু হতে চেয়েছিল না। সর্বপ্রতি বিয়র্ন তার বড় ভাই, যে তার সাথে একই সাথে বড় হয়েছিল। এ সময় উবের কথায় ভাইয়েরা তাদের প্রতিশোধের পরিকল্পনাটাকে স্থগিত করে, কিন্তু সংকট তবুও কাটছিল না। সেদিন মাঝরাতে হ্যারোল্ড ভাইরা এবং এগিল নামে এক ব্যক্তিকে একটা ষড়যন্ত্র তৈরি করতে দেখা যায়। হ্যারোল্ড এগিলকে বলে যে তিনি র্যাগনারের ছেলেদের সাথে ইংল্যান্ডের অভিযানে যোগ দিতে চলেছেন। এই সময় শহরের প্রতিরক্ষা দুর্বল থাকবে, আর তখন এগিল যেন তাকে কাট্টেকাট জয় করতে সাহায্য করে। তাদের কথার পর এগিল নির্বিতব্য দুর্গগুলো পর্যবেক্ষণ করে হ্যারোল্ড ভাইদের আশ্বস্ত করে যে সে প্রতিরক্ষার দুর্বলতা অবশ্যই খুঁজে বের করবে এবং হ্যারোল্ডের নরওয়ের রাজা বানাতে সাহায্য করবে। এর পরের দিন আইভার, যে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে ব্যর্থ হয়েছিল, সে একসময় ফ্লোকির কাছে এসে হাজির হয়। সেদিন সে তার সাথে শুধু দেখা করতে এসেছিল না, সে ফ্লোকিকে তার পায়ের সমস্যার কোনো একটা সমাধান খুঁজে পাওয়া যায় কিনা সেটার জন্য অনুরোধ করেছিল। বিয়র্নের সেনাবাহিনী ফিরে আসার সাথে সাথে ইংল্যান্ডে যাওয়ার জন্য পরিস্থিতি ধীরে ধীরে আরও পোক্ত হওয়া শুরু করে। তাই অক্ষম পা নিয়ে আইভার যুদ্ধক্ষেত্রে ঘুরে বেড়াতে চাইছিল না। তার এই কথা শুনে ফ্লোকি তাৎক্ষণিকভাবে এর অর্থটা বুঝতে পেরেছিলেন এবং অল্প সময়ের মধ্যেই সে আইভারের জন্য একটা রথ প্রস্তুত করে দেন। এটা ছিল এমন একটা উপহার যেটা দেখে আইভার প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছিল, তাই সে আর এটাতে চাপার লোভ সামলাতে পারেনি। এরপর সে প্রচণ্ড উৎসাহ নিয়ে পূর্ণ গতিতে সামনের দিকে এগিয়ে চলেছিল। আসলে আইভারের জীবনে এটা ছিল প্রথমবারের মতো স্বাধীনভাবে ছুটে চলার অনুভূতি। যা হোক, এর মধ্যে অন্যদিকে কাটতে কাটে আরও বেশি লোক সমাগম হচ্ছিল ইংল্যান্ডে গিয়ে তাদের পিতৃঋণ প্রতিশোধের জন্য। খবর ছড়িয়ে পড়ার পর ভাইয়েরা আশা করেনি যে এত লোক তাদের ডাকে সাড়া দেবে। তো এখন যেহেতু প্রতিশোধের বাহিনী তৈরি হয়ে গিয়েছিল, এখন একটা প্রশ্ন সবার সামনে এসে দাঁড়িয়েছিল যে কে 3 বাহিনীর নেতৃত্ব দেবে। আইভার এ সময় উবেকে সাজেস্ট করে এবং সাজেস্ট করে উবেকেই সেনাবাহিনীর প্রধান বানানো উচিত, কারণ তার বাবাও এটা চাইছিল। কিন্তু শেষ পর্যন্ত আইভারের মতামত আর ধোপে টেকেনি। উবে এবং অন্য ভাইয়েরা সকলেই ভেবেছিলেন সেনাপতির জন্য বিয়র্নই তাদের একমাত্র পছন্দ। সর্বোপরি বিয়র্ন দক্ষিণ এবং উত্তরের যুদ্ধ করার জন্য তার বাবাকে অনুসরণ করেছিলেন এবং তার ব্যবহারিক অভিজ্ঞতাও অত্যন্ত সমৃদ্ধ ছিল, তাই তাকেই নেতা হওয়া উচিত। তো নেতৃত্ব নির্ধারণের সাথে সাথে ভাইকিংসদের একত্রিত করা সবচেয়ে বড় নৌবহর ইংল্যান্ডের দিকে রওনা হয়। বিয়র্ন একটা কৌশলগত পরিকল্পনা তৈরি করেছিলেন। প্রথমে তারা নর্থাম্বিয়ার রাজা এলকে শেষ করবে, এরপর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তারা এগবার্টকে খুঁজে বের করবে। এসব ভাবতে ভাবতে নির্ধারিত একটা দিনে এই বিশাল ভাইকিংস দলটি নর্থাম্বিয়াতে অবতরণ করে। বলাই বাহুল্য খুব দ্রুত এই খবরটা রাজা এলের কাছে পৌঁছে যায়, কিন্তু তিনি মোটেও ভয় পাননি। এল ভেবেছিলেন সাধারণ কয়েকটা পৌত্তলিককে ভয় পাওয়া তার পক্ষে উচিত নয়। ভাইকিংসদের সাথে যুদ্ধে যাওয়ার আগে এল তার মেয়েদের কাছে গর্ব করে বলেছিলেন তিনি ভালোভাবেই প্রস্তুত আছেন এবং তিনি এই ভাইকিংসদের শেষ দেখে ছাড়বেন। এবার কথাগুলো বলার পর এল তার শতাধিক সৈন্য নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। একসময় এল পাহাড়ের উপরে আত্মবিশ্বাসের সাথে এসে দাঁড়ায় এবং ভাইকিংসদের দলকে দেখে সে তাৎক্ষণিকভাবে জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে,
কারণ শত্রুপক্ষের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল মাত্র 100 বা তার কাছাকাছি শত্রু নিয়ে এসেছিল এই ভাইকিংসরা। কিন্তু পরের মুহূর্তেই এলের মুখের ভাব ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। আইভারের রথ যখন ফার্মেনশনের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন ভাইকিং সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে সারিবদ্ধ হয়। এ সময় পুরো দলটি এলের দৃষ্টিগোচর হলে সে বুঝতে পারে এটা শত শত নয়, বরং হাজার হাজার মানুষের বাহিনী। পুরো বিষয়টা বুঝতে পেরে এল স্থির থাকতেও ভয় পাচ্ছিলেন। দুই পক্ষের শক্তি কেবল অতুলনীয়ই নয়, একদম অসম্ভব। বিয়র্নের আদেশে একসময় ভাইকিংসরা ইংরেজ সেনাবাহিনীর বিরুদ্ধে জোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। নিঃসন্দেহে নর্থাম্বিয়ার সেনাবাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে এবং রাজা এলকে বন্দী করা হয়। একই সাথে আইভার এলকে সেই পবিত্র ভূমিতে টেনে নিয়ে যায় যেখানে তারা র্যাগনারকে মেরে ফেলেছিল। র্যাগনারের হিংস্র পুত্রদের দিকে তাকিয়ে এল বুঝতে পারে সে র্যাগনারকে হত্যা করে কত বড় ভয়াবহ ভুল করেছে। এরপর তারা যখন সেই গর্তটি খুলে ধরে তখনই তারা দেখতে পায় র্যাগনারের কঙ্কাল অনেক আগে অদৃশ্য হয়ে গিয়েছে। সেই মুহূর্তে এল এমনকি টাকা দিয়ে নিজের জীবনটা ফিরে পেতে চাইছিল, কিন্তু ভাইকিংসরা তখন রক্তের নেশায় পাগল হয়ে উঠেছিল। ফ্রকি এলকে একসময় ধরে ফেলে এবং পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম শাস্তি কেমন হতে পারে সেটা নেয়ার প্রস্তুতি গ্রহণ করে। তো এতটুকু ব্যাখ্যায় আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই সামনের পর্বটা আমাদের জন্য কতটা রোমাঞ্চকর হতে চলেছে। র্যাগনারের মৃত্যুর প্রতিশোধটা তার ছেলেরা কিভাবে পূরণ করতে চাইছিল সেটা তো আমরা দেখব। একই সাথে আমরা আরও কিছু নতুন বিষয় আবিষ্কার করব। সেই বিষয়গুলো দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো সবাই ভালো থাকুন, ফিরছি খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।